আপনি এটি গ্রহণ হবে এরকম কিছু। তিনি তো আসলে আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে দেখেছি ফেরত দিতে। না না না, এটা উনি ফেরত দিয়েছেন, উনি ব্যক্তিত্বের কারণে দিয়েছেন। আমি আপনাকে একটু বলি, বাংলাদেশ সংবিধান আছে যদি কোনো আইন পাস হয় সেই আইনটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য। উনি 7 দিনের মধ্যে অনুমোদন করতে পারেন অথবা সংসদে ফেরত পাঠাতে পারেন। ফেরত পাঠানোর পর সংসদ যখন ওনাকে আবার পাঠাবে তারপর যদি 3বার প্রফেসর আসিফ নজরুল 3বার। আচ্ছা ঠিক আছে, জি আমার হয়েছে কি শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসাবে যে ক্ষমতা প্রয়োগ করেছেন এটা উনি সংবিধানের মানে উনার ইন্টারপ্রিটেশন যে করেছেন, এবং উনার এমন ব্যক্তিত্ব ছিল, আমাদের প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন এবং উনি অত্যন্ত উদার চিত্তে ওনাকে ওনার এসব ক্ষমতা মেনে নিয়েছেন। উনি চ্যালেঞ্জ করতে যান নাই। চ্যালেঞ্জ করতে গেলে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রবলেম পড়তে হতো। আপনি ওখানে প্রথমে হুইপকে বলতে হবে যে এই প্রস্তাবের ব্যাপারে বা এই আইনের ব্যাপারে বিপক্ষে ভোট দেওয়া যাবে না, হরে ধরে হবে না। প্রথমে বলতে হবে যে এটা বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। উনি তো যখন জানিয়ে দিবেন, তারপরে যদি কেউ ভোট দেয়, ভোট দেওয়ার পর যদি তাকে 15 দিনের মধ্যে ক্ষমা না করা হয়, ক্ষমা না করা পরে তারপর একটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে সংসদ সদস্য পদ যাবে। আমাদের এখানে কোনো কথা নাই বার্তা নাই যে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ তুলিয়া যায়। প্রফেসর আসিফ নজরুল এখানে একটু আলোচনা দরকার যে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন তো সময় দেখি কিনা যে এটি কখনো হয়েছে, বাংলাদেশের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে কেউ ভোট দিতে চেয়েছেন, কেউ দিয়েছে, তার কোনো এরকম হয়েছে? মানে কি এখন উনি কি, আমি শেখ হাসিনার নাম নিচ্ছেন, উনি ভাববেন বিএনপি। আমি বললাম যে বাংলাদেশ বিএনপি যত খারাপ অবস্থা 30% ভোট পাবে, তো 30% ভোট পাইলে এমনি তার অন্তত 40টা আসন কনফার্ম হয়ে যাবে। এই ধরনের মানে একটা কি বলবো, একটা ভারসাম্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে হবে। দুই দলের থাকলে সবাই মিলে সেটা করা যায়। আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল আপনার বক্তব্য একদমই পরিষ্কার। তা আমরা আশা করবো যে বাংলাদেশ এটি সত্যিকার নির্বাচন এবং গণতন্ত্রের মধ্যে দিয়ে আওয়ামী লীগের হেরে যাওয়া এবং বহু লোকের বাংলাদেশ থেকে কাবুল বিমানবন্দরের মতো করে চলে যাওয়া কিনা। ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য, খুবই ব্রিলিয়ান্ট প্রশ্ন। দেখেন, আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজারভার, রাইট? এতে কেউ অস্বীকার করতে পারবে না। আমি 1985 সন থেকে সাংবাদিকতা করি। আমি শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, বাংলাদেশের কোনো নেতা নেত্রী নাই যাদের আমি এইটুকু নিয়ে দিই। আমি যখন ছাত্র তখন আমি বিচিত্রা কাভারেজ শুরু করতাম, এটা একটু ইন্ডিকেট করে। এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কে হারবে কে জিতবে, এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি। যারা ক্ষমতায় থাকে 4 বছর 5 বছর, যেহেতু সবাই অত্যাচার করে, দুর্নীতি করে, তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলগুলোতে যখন ফেয়ার ইলেকশন দেখতাম, যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় নাই, প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা ছিল তারা পরাজিত হয়েছে, বিকজ অফ অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। এটা শুধু বাংলাদেশ না, ব্রিটিশ সরকারের আমলে অনেক মুক্তি আইন হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। এগুলো কি ভালো আইন? এগুলো খারাপ আইন। এই খারাপ আইনগুলো যখন পাস হয়েছে গত 50 বছরে, এরকম প্রায় আপনি 20-30টা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন। এই 20-30টা আইন যখন পাস হয়েছে, 50 বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই এটা বিপক্ষে ভোট দিতে। আমরা কি এরকম অমানুষের জাত হয়ে গেছি? হয়তো এটা অনেক ভালো আইন, যে যারা আপন রুচির বস। তো জি ঠিক আছে, আওয়ামী লীগের কাছে ভালো আইন হতে পারে, আওয়ামী লীগ বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন নাকি। আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখনও তারা বলে ওই সমস্ত আইন খারাপ আইন। আর একটা কথা কি, ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন, আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী, বিএনপি নেত্রী ফাংশন করতে পারতেন, ওনাদের একচ্ছত্র আধিপত্য আসবে, তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে। এখানে প্রধানমন্ত্রী এখানে আওয়ামী লীগ নেত্রী, বিএনপি নেত্রী, জাতীয় পার্টি নেত্রী, এমনকি ছোট ছোট দল, রাশেদ খান মেনন, ইনু সাহেব, ওনারা ওখানে রাজার মতো দল চালান, এককভাবে দল চালান। আমরা যে ডক্টর কামাল হোসেনের কথা বলি, উনিও এককভাবে দল চালান। ওনারা নমিনেশন দেন, ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি বনা ব্যক্তিত্ব সম্পন্ন তাদেরকে দেন না, আমার ধারণা। তারপর হচ্ছে যখন তারা সংসদে যায়, যখন এই জিনিসটা জানে। আমার মনে প্রফেসর আসিফ নজরুল আপনি এটি একদম স্পষ্ট করেছেন, কিন্তু আমার একটা ছোট প্রশ্ন আছে। বাংলাদেশে কি এমন কোন প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে কি এমন কোন সংবাদপত্র আছে যে যিনি মালিক, বা কোন ক্রিয়েটিভ স্কুল আছে যে ক্রিয়েটিভ স্কুলে যিনি মানে বিজ্ঞাপনী সংস্থা আছে তার ছেলে বা মেয়ে হন নাই? সেটা কি আপনাকে আমাকে এফেক্ট করে? আমাদেরকে এফেক্ট করে হচ্ছে বিএনপির প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, জাতীয় পার্টির প্রধানমন্ত্রী কি করছে সেটা। ওনারা রাষ্ট্রের প্রধান, ওনারা আমাদেরকে এফেক্ট করে। এখন প্রফেসর আসিফ নজরুল আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্ন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যেটি আজকে আসলে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম, সংবিধান পরিবর্তনের প্রয়োজন মনে করেন কিনা নিরপেক্ষ নির্বাচনের জন্য? যে কোনো ক্ষমতাসীন দলে থাকলে যে একটি ভালো নির্বাচন করা যায় না, সেটি আমাদের বেশ কয়েকবার এই অভিজ্ঞতা আমাদের হয়েছে। আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সংবিধানের প্রেমিসের মধ্যে থেকেও যে সিদ্ধান্ত বা যে আলোচনা আগে হয়েছিল যে কোনো একজনকে ঠিক করে তাকে নির্বাচিত করে নিয়ে আসা এবং সেইভাবে নির্বাচন করা, সেটি দরকার, নাকি সংবিধানের পরিবর্তন দরকার, নাকি কোনো কিছুই দরকার নাই? আমি আপনাকে দুইটা উদাহরণ বলি। বিএনপি আমলে মাগুরা যে উপনির্বাচন ছিল, একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল। একটা উপনির্বাচনের কারচুপির জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে
গড়ে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা মনে পড়েছে, যখন আমরা কে এম হাসানের বিরোধিতা করেছিলাম তখন যুক্তি দেওয়া হয়েছিল কে এম হাসান 35 থেকে 40 বছর আগে বিএনপির কোন একটা পোস্টে সম্পাদক ছিলেন। জি হ্যাঁ, 35 থেকে 40 বছর আগে। এবং সবাই এটা বলতো হ্যাঁ উনি ওনার একটা পত্রিকা আছে, সেই পত্রিকাতে সে তার ছেলেকে রাখলো না রাখলো তা আপনাকে আমাকে এফেক্ট করে না, এবারে তো তার ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু এটা তো রাষ্ট্র, এটা তো ব্যক্তিগত সম্পত্তি না। একটা কথা হচ্ছে উদাহরণ তৈরি করার দায়িত্ব কার? উদাহরণ তৈরি করার দায়িত্ব তো প্রধানমন্ত্রীদের। প্রধানমন্ত্রী কিন্তু বলি নাই, প্রধানমন্ত্রীদের। ওকে, আপনি কি মনে করেন যে মানে ষোড়শ সংশোধনী বাতিল অবস্থায় সংশোধনী বাতিল যে রিভিউ পিটিশন করেছেন সেটি শুনানি হওয়ার কথা চলছে? দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রশ্ন তুলতে হবে রিভিউটা এতদিন যাবত পেন্ডিং আছে কেন? হ্যাঁ, এখন এটা এত মানে কেন পেন্ডিং আছে? এটা খুব স্বাভাবিক ব্যাপার না। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জন্য আপনার মনে আছে কিনা জানি না, যে আমাদের আগের যে প্রধান বিচারপতি ছিলেন, বিচারপতি মাহমুদ হোসেন সাহেব, উনি কিন্তু 3 জন হাইকোর্টের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। ওনারা এখন বিচারের কাজ থেকে মানে বিরত থাকতে বলা হয়েছে, ওনাদেরকে বিচার করতে দেওয়া হচ্ছে না। তার মানে সিরিয়াস অভিযোগ আছে ওনাদের বিরুদ্ধে। এই 3 জনের বিরুদ্ধে কিন্তু আর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এরকম একটা জনগুরুত্ব সম্পন্ন বিষয় রিভিউটা এতদিন পেন্ডিং রাখা হয়েছে কেন? তো এটা নিয়ে তো অনেক কথা বলে যে আপনারা রিভিউ আসলে এতদিন পেন্ডিং রাখছেন কেন? যে যারা রায় দিয়েছিল ষোড়শ সংশোধনী বাতিল করে তারা সবাই রিটায়ার করার পরে তারপর আপনারা প্রসিড করবেন, নাহলে কেন রেখেছেন? তো এই জিনিসগুলো তো গভীর সন্দেহের সৃষ্টি করে এবং বিচার বিভাগের উপর সরকার কতভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলে। তো আমি একটা কথা আপনাকে বলি, যে যখন আমাদের কিন্তু 72 সনের সংবিধানই ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট 15 সাহেবের আমলে করা হয়, বহু দেশে কাজ করে। এখন আমি যে ধারণা করি বা আমি যে মনে করি আগামী নির্বাচন হলে, আমি কিন্তু আমার স্ট্যাটাসের উত্তরে যাচ্ছি না, কারণ অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি করবে। আমি শুধু বলতে চাচ্ছি আমার বিচার অ্যান্টিসিপেশন করেন, তাহলে আমার মনে হয় যে সামনে নির্বাচনে অ্যান্টি ইনকামবেন্সি অনেক বেশি কাজ করার কথা। বিকজ আওয়ামী লীগ 3 টার্ম ধরে ক্ষমতা আছে, তাহলে অ্যান্টি ইনকামবেন্সি নর্মাল যতটুকু থাকে তার 3 গুণ থাকার কথা। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, একতরফা শাসন বলেন, একদলীয় শাসন বলেন, রাষ্ট্রকে পরায়ত্ত করা বলেন, যেহেতু তারা প্রায় 13-14 বছর যাবত আছে, এটা আদিতে না পেরে, এই যেমন গোলাম রহমান স্যার অনেক কিছু বলেছেন, রাতের বেলা ভোট হয়ে গেছে, জনগণ তো ভোট দিতে পারে নাই, ভোট হয়ে গেছে, বহু আপনার অবজারভেশন এটা আসছে। এবং আমি যদি একটু আপনার এন্টি ইনকামবেন্সিতে একটু থাকতে চাই, এন্টি ইনকামবেন্সি থিওরিটা আসলে ভারতের ক্ষেত্রে খাটে নাই। আমি যে দেশে থাকতেছি সেই জার্মানিতে একজন ক্ষমতায় ছিলেন 16 বছর ধরে, এরকম বহু দেশ আছে যেখানে আসলে এন্টি ইনকামবেন্সি খাটেও না, বরং উল্টাটা ঘটে। আমেরিকাতে একটা প্রেসিডেন্ট হলে পরপর 2টা প্রেসিডেন্ট হওয়াটাই দস্তুর, অনেকদিন পরে ডোনাল্ড। এই আলোচনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, দেখবেন আমাদের যেমন বাতিল করেছেন ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন, সামরিক বিধির বিরুদ্ধে বলেন, অত্যন্ত জাস্টিফাইবলি বলেন, কিন্তু যেটা আবার ওনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার ওনারা রেখে দিয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা রেখে দিলেন কেন? খালিদ হক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রেখে দিলেন কেন? উনি বঙ্গবন্ধুর 72 সনের সংবিধানে আনলেন না কেন? আবার বঙ্গবন্ধুর 72 সনের সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোনো চাকরির স্কোপ ছিল না, কোনো স্কোপ ছিল না। যেটা জিয়াউর রহমান সাহেব এনে করেছেন, হয়তো খারাপ উদ্দেশ্যই করেছেন, বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে। তা আপনি যখন খালিদ হক সাহেবকে কথাই বঙ্গবন্ধুর যে সাংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে আপনি জিয়াউর রহমানটা রেখেছেন কেন? দুইটা ক্ষেত্রেই তো বিচারকরা বেনিফিট পায়। তো তখন এই সমস্ত জিনিস আমরা দেখি, তখন আমাদের কাছে মনে হয় যে মানে কি বলবো, আর বলা সম্ভব না, এই দেশে এত রকম আইন আছে, বলা সম্ভব না আসলে, এগুলি খুব অসঙ্গতি। কিন্তু প্রফেসর আসাদুজ্জামান, আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে নিয়োগ এবং আমি ওটা মনে করব যদি আমি শিওর হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে, সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে 70-র অবাধ প্রয়োগ নাই। এই 3টা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি 72 সনের সংবিধানই বেস্ট। এখন এখানে আপনি 70 অনুচ্ছেদ রাখবেন, তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ, তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে, যে কোনো প্রধানমন্ত্রী, বিএনপি প্রধানমন্ত্রী চাইলেও, যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি 72 সংবিধান আমরা ফিরে যাই এই ত্রুটিগুলো থেকে গেলে। প্রধান বিচারপতি অত্যন্ত নিরপেক্ষ ছিলেন, সবাই বলতো তখন, কিন্তু উনি 35 বছর আগে বিএনপি করতেন। তো 35 বছর আগে একটা লোক বিএনপি করতে দেখে তার আন্ডার ইলেকশন করা যায় নাই। আর প্রধানমন্ত্রী ওনার জন্মে, ওনার রাজনৈতিক বোধ উন্মেষের পর থেকে উনি আওয়ামী লীগ করছেন, উনি আওয়ামী লীগের মানে দণ্ডমূল্যের কথা, ওনার আন্ডার ইলেকশন করা যাবে? আপনি ওখান থেকে উত্তর খুঁজে দেন। তো আমার একটা কথা কি, দেখেন সৎ নিয়ত থাকতে হবে, সৎ নিয়ত থাকলে পথ বের হয়, পথ কখনো আটকে থাকে না। ওই সৎ নিয়তটা সবাইকে দেখাতে হবে। যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয়, আপনি খেলা হবে জিততে হবেন, খেলা হবে লড়াইটা মানে যারা ইনকামবেন্ট থাকে তারা নিশ্চিত রূপে হেরে যাবে এইটা জেনে আসলে নির্বাচনটা অংশ নিতে হয়, কারণ সেই তত্ত্বাবধায়ক সরকার এসে খুবই এগেইনস্টে কাজ করে। এইটার ক্ষেত্রে এইটার কি রেমেডি আসলে?
আপনার কথাটা আংশিক সত্যি। এখন আমি বললাম, খালেদা জিয়া আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, এখন আপনি কি গত 13 বছরের অন্যায় গুলা বেশি দেখবেন নাকি তার 18 বছর আগে? এর আগে যে বিএনপি অন্যায় করেছে ওটা বিচার তো আওয়ামী লীগ 13 বছর যাবত করছেই, 13 বছর যাবত বিচার করছেই, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি। তো আপনি কি ওইটা গিয়ে আবার করবেন নাকি এই সরকারের আমলে এটা স্বাভাবিক ব্যাপার? আর আপনার কথা স্বাভাবিক যে অবশ্যই আওয়ামী লীগের বা ক্ষমতাসীন যে কোনো দলের